এখনো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্যে পৌঁছতে আবারও কমিশনের সাথে আজ আলোচনা সভা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় সাক্ষী মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের জেরা, নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা আজ। রাকসু নির্বাচনে 12টি প্যানেল ঘোষণা, প্রত্যেক পদে প্রার্থী দিয়েছে কেবল ছাত্রদল ও শিবির। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ চাকসুতে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান। দফায় দফায় হচ্ছে বিক্ষোভ। বাগেরহাটের 4টি আসন দিয়ে দাও, দিতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্যে পৌঁছতে আজ আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11:30টায় শুরু হবে এই বৈঠক। এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। তবে একমত না হয় 11 সেপ্টেম্বর থেকে 30টি দলের সঙ্গে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এর আগে 2 পর্বে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাবে একমত হয় দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর পর আজই প্রথম বৈঠক। 15 অক্টোবর পর্যন্ত কাজ করবে কমিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, বিষয়বস্তু তো আগে থেকেই নির্ধারণ করা, অর্থাৎ জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়েই মূলত আলোচনা। বেশ দীর্ঘ সময় ধরে সেটি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় তারা মিটিং করেছেন, বসেছেন সবগুলো রাজনৈতিক দলের সাথে, কিন্তু সেটি আসলে যেহেতু ঐকমত্য পৌঁছানো যায়নি, কিভাবে কোন পদ্ধতিতে আসলে এই জুলাই সনদটি বাস্তবায়ন করা হবে, যার কারণেই মূলত আনুষ্ঠানিকভাবে আবারও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসেছেন। গত সোমবার প্রধান উপদেষ্টা এসে এই নতুন করে যে বাস্তবায়ন প্রক্রিয়ার যে আলোচনা সেটি উদ্বোধন করেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে স্বৈরাচার বা এই ধরনের ফ্যাসিবাদ হটানোর জন্য যে রাজনৈতিক দলগুলো যে একসাথে এক কাতারে এসে বসেছে এটি খুবই জাতির জন্য সৌভাগ্য। তবে এখান থেকে যদি কোনো সিদ্ধান্তই না আসা যায়, কোনোভাবে যদি একমত না হওয়া যায়, সেটি কিন্তু জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে এবং তিনি বলছেন এই থেকে পেছানোরও কোনো সুযোগ নেই। সো এখানে তারা বলছেন যে কোনোভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যমত্যে আসতে হবে। তো সে জায়গায় আমরা দেখছি যে গত আলোচনার মধ্যেও যেমনটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে শুধুমাত্র তাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সেটি পরবর্তী নির্বাচিত সংসদে এসে করবে। সেই জায়গায় জামায়াত বলছে যে বিশেষ নির্বাহী আদেশের মাধ্যমে এইটিকে বাস্তবায়ন করতে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে এগোনোর জন্য। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো, সেই জন্যই কিন্তু মূলত এই আলোচনা চলছে। হয়তো আরও কিছুদিন আরও সামনে যেতে পারে, আশা করা যাচ্ছে তখন হয়তো একটা ঐক্যমত্যে আসতে পারে। শাওন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আজ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে। এরই মধ্যে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এই মামলার 46তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নের ঘটনায় জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বরাতে তিনি বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা হত্যা ও লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন।
দ্বিতীয় দিন জবানবন্দি শেষ করার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য জেরা শেষ না হয় তার জন্য বুধবার ধার্য করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জেরা কখন শুরু হবে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। জেরা শুরু হয়নি, তবে আপনি জানেন যে ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি কিছুক্ষণ আগে আদালতে হাজির হয়েছেন এবং যথারীতি শেখ হাসিনার আইনজীবী, তিনি যেহেতু পলাতক তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, তিনি গতকালও জেরা করেছেন, আজকেও জেরা করবেন এবং ধারণা করা হচ্ছে যে জেরাটি শুরু হলে বিকেল পর্যন্ত সময় লাগবে এবং একই সাথে আজকেও কিন্তু এনসিপির আহ্বায়ক এবং এই জুলাই আগস্টের যে গণ আন্দোলন সেই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম তিনিও কিন্তু গতকালও এখানে এসেছিলেন, ট্রাইব্যুনালে এসেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য। আজকেও তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সাক্ষ্য দিবেন নাহিদ ইসলাম। এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জেরা শুরু হয়নি এবং এই যে মামলাটি, সেই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে রাজসাক্ষী এবং আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তো আমরা আছি এখানে, কিছুক্ষণের মধ্যেই এই জেরা শুরু হবে। রাব্বি, নিশ্চয়ই পরবর্তী আপডেটটুকু আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ। রাষ্ট্র নির্বাচনে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2টি ছাড়া পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থী দিতে পারেনি অন্যরা। অভিযোগ, রাজনৈতিক দলের ছায়ায় মূল ফ্যাক্টর। অন্যদিকে প্রার্থী সংকট থাকায় 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন 42 প্রার্থী। এছাড়া 4টি ছাত্রী হলের 1টি করে পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। রাষ্ট্র নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, তবে বেশিরভাগ প্যানেলই সব পদে প্রার্থী দিতে পারেননি। 7টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোট 42 প্রার্থী। শুধুমাত্র সাইবার বুলিংয়ের সংখ্যায় অনেকে প্রার্থী হননি বলে অভিযোগ নারী প্রার্থীদের। হল যেখানে মেয়েদের হলে কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে কাজ করবে, সেই পর্যায়ে এসেও কিন্তু সেখানেও তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। রাকসুকে তারা অনেকেই আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে এবং দলীয় রেজুর ভিত্তিক যে একটা প্রভাব থাকে এবং যে বিগত সময়ে রাজনৈতিকতা, সেটা আসলে সাধারণ নারী শিক্ষার্থীদের কিন্তু রাজনীতি বিমুখ করেছে। অনেক বিষয় থাকে, কিছুটা হচ্ছে ভয় ভীতিকর একটা পরিস্থিতি থাকে একটা নির্দিষ্ট দলীয়, বা সেটা হচ্ছে সবসময় যে প্রকাশিত হবে সেটা না, সাবকনসিয়াসলি অনেক বিষয় কিন্তু ঘটে, অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কোনো প্রার্থী। গণমাধ্যমের মাধ্যমে আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে এই মুহূর্ত থেকে, এখন থেকে আপনারা নারীদেরকে যারা হেনস্থা করে অনলাইনে এবং অফলাইনে এই ক্যাম্পাসের ভিতরে, আপনারা এখনো সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করেন। যদিও রাষ্ট্র নির্বাচন কমিশন বলছে সাইবার বুলিং নিয়ে তারা যথেষ্টই তৎপর। আমার জানা মতে এই কমিটি একাধিকবার তারা মিটিং করেছেন এবং আমাদের এখানে ইউনিভার্সিটির যে সমস্ত বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ অ্যাডমিটদের সাথে মিটিং করা হয়েছে, তাদেরকে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি রাষ্ট্র নির্বাচনের শুরুতেই বড় 2 ছাত্র সংগঠনের রেষারেষি ও উত্তেজনায় অনেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও ফর্ম উত্তোলন করেননি। আবার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে আগ্রহী না হওয়ায় অনেকেই প্যানেলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নানা ধরনের বিরাজনৈতিক চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে, নানা রকমের পলিটিক্যাল হচ্ছে যে সংগঠনের ব্যানারে। সেটার কারণে অনেক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের চিন্তা ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে বা কোনো প্যানেলের সাথে যাবে না। যারা এখানে অংশগ্রহণ করতে চায় তারা করতে পারছে না, এটা আমার মনে হয়। সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যেদিন আমাদের মনোনয়ন জমার একটা মনোনয়ন উত্তোলনের লাস্ট ডেট, ওই দিন কিন্তু আপনি দেখবেন ওখানে একটা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা ক্লাস তৈরি হয়। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে সবাইকে এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় অনেক প্যানেল সব পদে প্রার্থী দিতে পারেননি।
আমরা সর্বাত্মকভাবেই চেষ্টা করছি তাদের সর্বোচ্চ তাদের নিরাপত্তা দেওয়ার, তাদের মান সম্মান ইজ্জত সব কিছুকে যাতে সুন্দরভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। চট্টগ্রাম ছাত্র সংসদ নির্বাচন বা চাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল সুমন। যাচ্ছি তার কাছে। সুমন, মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে কিনা, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শাওন, গত দুদিনও কিন্তু আমরা দেখেছি যারা সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সেটি জমা দিয়েছেন। আজকেও সকাল 9:30 থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে এবং এখনও কিন্তু সেই কার্যক্রম চলছে। তবে সকাল থেকে আমরা খুব একটা বেশি শিক্ষার্থী যারা প্রার্থীরা রয়েছেন মনোনয়ন সংগ্রহ করেছেন তাদেরকে খুব একটা বেশি আসতে দেখিনি। গত দুদিন এবং আজ মিলিয়ে অন্তত 20 জন শিক্ষার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ডোপ টেস্ট করানোর যে রসিদ সেটি এবং ব্যাংক স্লিপ সেটি আসলে সরবরাহ করতে হচ্ছে, সব মিলিয়ে কিন্তু শিক্ষার্থীরা ডোপ টেস্ট করাতে গিয়েই আসলে মূলত তাদের সময় ক্ষেপণ হচ্ছে এবং তারা সেটি সম্পন্ন করে আসতে কিছুটা সময় লাগছে। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক এসেছেন, তিনি আসলে মনোনয়নপত্র জমা দিতে আসেননি, তিনি এসেছেন সাধারণ শিক্ষার্থী এবং তাদের প্রার্থীদের কথা বিবেচনা করে সময় বৃদ্ধির একটি আবেদন নিয়ে তিনি এসেছেন এবং তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন। তিনি কথা বলে সময় বৃদ্ধির বিষয়টি আসলে তিনি নিশ্চিত করছেন। তিনি দাবি করছেন বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছে, সেই সাথে কিছু আহত শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কথা বিবেচনা করে সময় যদি কিছুটা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই কিছুটা ভালো। যেহেতু গতকাল রাত 10টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ হয়েছে, আজকে একটা মাত্র দিন সময় পেয়েছেন শিক্ষার্থীরা যারা প্রার্থী হয়েছেন তারা, তাদের কথা বিবেচনা করে কিছুটা সময় বৃদ্ধির কথা তিনি আসলে করছেন। আমরা দেখেছি মনোনয়নপত্র বিতরণের শেষ দিন পর্যন্ত প্রায় 1088 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এর মধ্যে 600 জন হল এবং 488 জন শিক্ষার্থী তারা ছাত্র সংসদ জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সব মিলিয়ে আগামী 12 অক্টোবর যে নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন কাজ করছেন এবং আগামী রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই যারা প্রার্থী হবেন তারা কিন্তু যেই প্রচারণা সেটির কাজ শুরু করতে পারবেন। সুমন, ধন্যবাদ আপনাকে। 6 মাস যাবৎ পানি নেই রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকায়। বাসিন্দারা পানি কিনছেন ওয়াসার কাছ থেকে, আবার পানি শূন্য লাইনের বিলও দিচ্ছেন ওয়াসাকেই। অনেকে ছাড়ছেন এলাকা, যারা স্থানীয় তাদের দুর্ভোগ সীমাহীন। কবে মিটবে সংকট, কলে আসবে পানি কেউ জানে না, বলতে পারছে না খোদ ওয়াসাও। কেন এতদিনেও সমাধান হচ্ছে না পানি সংকটের, সরেজমিন জবাব খুঁজেছেন সহকর্মী তানজিম শাফিন। দীর্ঘদিন পানি না পেয়ে ওয়াসার পরামর্শে প্রায় 1.5 মাস আগে লাখখানেক টাকা খরচ করে 70 ফিট খোঁড়াখুড়ি করে পানির পাইপ করা হয়েছে দ্বিগুণ মোটা, কিন্তু নতুন এই লাইনেও এখনো পর্যন্ত পানি আসেনি। এই বাড়ির 10টি ফ্ল্যাটের প্রত্যেকেই প্রতিদিনকার চাহিদা মেটাচ্ছেন বাইরে থেকে পানি কিনে এনে, কিন্তু ওয়াসার বিল দিতে হচ্ছে নিয়মিতই। 6 মাস ধরে সীমাহীন পানির কষ্টে এই ঘরনি। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, পরিচ্ছন্নতা সব কাজেই মেপে মেপে ব্যবহার করছেন জমানো পানি। পানি নাই, তার থাকাকালীনও বিলাইসে নিয়ে গেছে ওরা। ওয়াসার লোক থেকে লোক আসছিল, আসে বলছে যে আমরা ঠিক করে দিব, পানি আসবে। মাঝখানে 2 দিন আইছে, আয়া আবার বন্ধ, ওখানে আবার পানি নেই। আমাদের ছেলে মেয়েরা আছে কষ্ট করতেছে, গোসল করতে পানি কিনে এনে আমরা গোসল করি, তারপর নামাজ রোজা আমরা ঠিক মতো করতে পারি না, গোসল ছাড়া আমরা কাজ কামে যাই। প্রায় 100 ফিট রাস্তা পুরোটাই কাটাকাটি করা, কোনোতেই কিছু হচ্ছে না। আরেকটা প্রবলেম হচ্ছে মেইন লাইন থেকে যে পানি আসে, দেখা যায় একটা বাড়ি পানি পাচ্ছে, তার পরের বাড়ি পানি পাচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড হাজারীবাগের বাড্ডানগর, 10 নং গলি, কুলালমহল, গণকটুলি সিটি এলাকায় বাসিন্দারা মাসের পর মাস পানি সংকটে। চরম ভোগান্তিতে এলাকা ছাড়ার উপক্রম অনেকের। পানি কষ্ট জ্বালা এক বউ দেশে গেছে, কি লেগে পোলা পান আছে পানি পায় না, কি করবো, এই লেগে গেছে দেশে। এলাকা ভেদে সাইকেল পদ্ধতিতে দিনের একটি সময় পানি সরবরাহ করা হলেও তা অপর্যাপ্ত। সব বাড়িতে পানির সমস্যা, মানে এত তীব্র পানির সমস্যা, মানে যদি একটু খেয়াল না করি তাহলে মোটর টোটর জ্বলা শেষ। যখন পানির স্পিড আবার আমাদের এখানে দেয়, তখন আবার মাটিওয়ালা পানিগুলি আসে, তখন আমাদের টয়লেটের যত কল টল যা আছে সব জাম হয়ে যায় মাটিতে। 12 ঘন্টা 16 ঘন্টা উইদাউট পানিতে থাকতে হইতেছে, আর মানে রাতে তো রেগুলার বেসিসে পানি থাকতেছে না। হাজারীবাগ পানির পাম্পে গিয়ে দেখা যায় পুরোদমে সচল 2টি পাম্প।
এলাকায় পানি সরবরাহ হয় আরও কয়েকটি পাম্পের সমন্বয়ে। তবে কবছর আগেও প্রতি পাম্পে যেখানে মিনিটে 2000 লিটার পানি উঠত, এখন তা মিনিটে 1300 লিটারে নেমেছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিনিটে 700 লিটার পানি কম আসছে বলে জানান পাম্প চালক। পাম্প 24 ঘন্টায় চলে, একমাত্র বিদ্যুৎ না থাকলে পাম্প বন্ধ থাকে। বুঝছেন, আগে যেরকম মানে স্পিড ছিল একটু তো কমছে, মানে পানির লেয়ারটা নিচে নেমে গেছে। সরবরাহে সমস্যা কোথায় জানতে সাইট অফিসারের সাথে যোগাযোগ করলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বিভিন্ন পাম্পের উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে, আর হাজারিবাগ পাম্প কম্পাউন্ড ওই জায়গায় একটা নতুন বোরিং হবে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। তারপরে হাজারিবাগ 3 ওই জায়গায় নতুন বোরিং হচ্ছে, ওই জায়গায় ম্যাটেরিয়াল চলে আসছে। আসি কথা বলি একটু। আমার সাথে তো আমি বললাম তো আসলে আপনার সাথে আমি এইভাবে কথা বলতে পারবো, কিন্তু আমি তো আসলে আপনাদের সাথে কথা বলার জন্য ইনভাইটেড না। নির্বাহী প্রকৌশলীকে ফোনে না পেয়ে আমাদের গন্তব্য জোনাল ওয়াসা অফিস বা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আজকে আসেন নাই? না, একবারের জন্য আসেন নাই? হ্যাঁ, কোথায় কোন অফিসে গেছে তাকে আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দায়িত্বশীল আর কোনো কর্মকর্তা আছেন যিনি হচ্ছে গিয়ে হাজারিবাগ অঞ্চলের দায়িত্বে আছেন, এরকম কোনো কর্মকর্তা আছেন এখানে? না, সে আমরা বলতে পারবো না, উনি আসেনি তাই আমরা জানি। স্যার আছে, স্যার তো মনে হয় কোন দিক গেছে। কার্যালয়ে এসে জানা যায় সকাল থেকেই অফিসে নেই নির্বাহী প্রকৌশলী। সাইট ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে চাইলে পড়তে হয় সিকিউরিটির বাঁধার মুখে। কে বলে আমি তত নাম জানি না, আমি জানিয়ে আসলাম ওনাদের কাছে। মানে আপনি তার কথা শুনবেন না? তা আমি কথা শুনবো না, আমরা তো চাকরি করি, আমরা আপনাদের অনুমতি না দিলে তো আমরা ঢুকতে দিতে পারি না। ক্যামেরা রেখে যান, আপনার খোঁজ খবর নিতেছেন, খোঁজ খবর নেন, কিন্তু এখানে তো ভিডিও করা যাবে না। কি করতে পারবেন বুঝতে পারছেন? তারপর আপনি ওখান থেকে আপনার কাজ শেষে তারপর আপনি ভিডিও করবেন, কোনো সমস্যা নেই। পরের গন্তব্য ওয়াসার প্রধান কার্যালয়। সেখানে প্রধান প্রকৌশলীর ব্যস্ততা ও যোগাযোগের প্রোটোকলে আবারও বাড়তে থাকে অপেক্ষা। নগরীর কোথাও যখনই দেখা যায় পানির সংকট, তখনই তড়িৎ সমাধান না খুঁজে অনেকটা নীরব ভূমিকায় থাকে ওয়াসা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমরা শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছিলাম, ভুক্তভোগীরা কবে ঠিকঠাক পানি পাবেন? তবে সারাদিন প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে শেষমেশ আমরাই পড়ে গেছি সেই পুরনো দীর্ঘসূত্রিতায়। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে চন্দনা এসে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 10 জন দগ্ধ হয়েছে। ভোরে বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে গুদামের আশপাশে থাকা 10 জন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটক ও 9 উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলও করছেন তারা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। আন্দোলনকারীরা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন বিকেল 3টায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে মঙ্গলবার রিটের শুনানিতে আসন কেন বহাল থাকবে না সে বিষয়ে নির্বাচন কমিশনকে 10 দিনের রুল জারি করেছেন উচ্চ আদালত। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, কর্মসূচির বিস্তারিত জানতে চাই। আজকের আন্দোলনকারীরা কি বলছেন? নিশ্চয় কথা হয়েছে কারোর সাথে আপনার? শাওন, আন্দোলন আসলে আজকে দ্বিতীয় দিন যে আন্দোলন, সেটি সকাল থেকেই আমরা দেখেছি যে তারা নির্বাচন অফিসের যে প্রধান যে ফটক, সেই ফটকটিতে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগে তারা মিছিল করেছে, খন্ড খন্ড মিছিল এসে এখানে অবস্থান নিয়েছে। রোদের মধ্যেও তারা বসে আছেন, অবস্থান নিয়ে আছেন। তাদের যে অবস্থান ধর্মঘট সেটি অব্যাহত আছেই। তারা যে জিনিসটি বলতে চাচ্ছে যে এখানে যে 4টি আসন ছিল সেটিকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে জাতিসংঘের যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি হলো যে উপকূলীয় জেলা বা খরা সহিষ্ণু ঝুঁকিপূর্ণ যে জেলা, সেই জেলাগুলিতে বরাদ্দ কমানো যাবে না। সেক্ষেত্রে 3টি আসন যদি হয়ে যায় 4টি আসনের এক্ষেত্রে বরাদ্দ কমে যেতে পারে, কারণ উপকূলীয় জেলাগুলিতে এখানে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। এখানে ঝড়, ঝঞ্ঝা, বন্যা এগুলি তাদের মোকাবেলা করতে হয়। সেক্ষেত্রে এই
অস্থায়ীভাবে বরাদ্দ কমে যাওয়া। আর যে বিষয়টি তারা বলছে সেটি হলো যে 3টি আসন যদি করা হয় তাহলে এটির যে ব্যাপ্তি হবে সেই ব্যাপ্তিটি অনেক লম্বা হবে, অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত লম্বা হবে। সেক্ষেত্রে একজন সংসদ সদস্যের এখানে তাদের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা, সেবা দেওয়া এটা বেশ খানিকটা কঠিন হয়ে পড়বে। তারা এই বিষয়গুলিকে সামনে নিয়ে। ইয়ামিন, ধন্যবাদ আপনাকে। গাজা সিটিতে ইসরায়েলের চলমান অভিযানকে ভয়াবহ আখ্যা দিয়েছে কানাডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়, ইসরায়েলের নতুন অভিযান আরও বাড়াবে মানবিক সংকট, ঝুঁকিতে ফেলবে জিম্মি মুক্তি প্রক্রিয়া। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই বেশ সরব কানাডা, এমনকি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে দেশটি। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে চলছে জোরালো বিক্ষোভ, দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন আন্দোলনরতরা। গেল সপ্তাহে সরকার কৃষি, ভারী পরিবহন এবং যাত্রীবাহী যানবাহনের $110 কোটি ডিজেল ভর্তুকি বাতিল করার সিদ্ধান্ত হয়। ভর্তুকি প্রত্যাহারের কারণে ডিজেলের দাম প্রতি গ্যালনে $1 বেড়ে যায়। এরই জেরে বিক্ষোভে উত্তাল সারা দেশ। মঙ্গলবার রাজধানীতে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এই সময় তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ। দেশটির প্রেসিডেন্ট 7টি প্রদেশে 60 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন, ফলে প্রদেশগুলোতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভিনব কায়দায় বিক্ষোভ করেছে কয়েদিরা। সরকারের কাছে দৈনিক খাবারের বকেয়া ভাতার দাবিতে এই প্রতিবাদ জানায় তারা। মঙ্গলবার দেশটির রাজধানী সান পেড্রো কারাগারের ছাদে উঠে পড়ে বন্দীরা। দাবি জানিয়ে স্লোগান দেয় তারা। হাতে বড় ব্যানারও দেখা যায়, সেখানে লেখা ছিল 6 মাস ধরে দৈনিক ভাতা নেই, ক্ষুধার কারণে কষ্ট হচ্ছে। বলিভিয়ায় সকাল ও দুপুরের খাবারের জন্য সরকারের দেওয়া অর্থের উপর নির্ভরশীল কয়েদিরা, কিন্তু গত 6 মাস ধরে দেয়া হচ্ছে না এই ভাতা। প্রাপ্য অর্থের দাবি আদায়ে তাই বিক্ষোভের পথ বেছে নিয়েছে বন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কারাগারে এবং আশপাশে। জলবায়ু পরিবর্তন আর পরিবেশ বিপর্যয়ের কারণে বাড়ছে ডলফিনের মৃত্যু। গেল 7 বছরে পটুয়াখালী সমুদ্র সৈকতে মিলেছে 137টি প্রাণীর মরদেহ। পরিবেশবিদরা বলছেন, বেহুন্দি জালের ব্যবহার আর জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে স্তন্যপায়ী এই প্রাণী। ডাটাবেস প্রণয়নের পাশাপাশি বৈজ্ঞানিক উপায়ে কারণ অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। ডলফিন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল এক জলজ প্রাণীর ছবি। সারা বিশ্বে রয়েছে 80 প্রজাতির ডলফিন, যার 12টি মেলে বাংলাদেশের নদী সমুদ্রে। তবে কয়েক বছর ধরেই কুয়াকাটা সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গেল 7 বছরে শুধু পটুয়াখালী সমুদ্র সৈকতেই মিলেছে 137টি ডলফিনের দেহাবশেষ। চলতি বছরেই মারা গেছে 9টি। বিষয়টি বেশ ভাবাচ্ছে পরিবেশবিদদের। এই দীর্ঘ বছরের যে মৃত্যুর যে ঘটনা একে 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 সব পেরিয়ে গেছে, সেইখানে আসলে এগুলোর মৃত্যুর যে কারণ সেটি কেন উন্মোচিত হচ্ছে না। মৃত্যু ডলফিনগুলো একটা জায়গায় রেখে সংরক্ষণ করা হয় এবং মারা যাওয়ার যে মূল রহস্যটা, সেই রহস্যটা যেন যারা আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা তারা যেন বের করে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে মাইক্রোপ্লাস্টিকের আধিক্য, মাত্রাতিরিক্ত বেহুন্দি জালের ব্যবহার এবং জাহাজের পাখার আঘাতে মারা পড়ছে এই স্তন্যপায়ী। কারণ অনুসন্ধানে 2020 সালে পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটিও গঠন হয়। তবে এখনো বাস্তবায়ন হয়নি প্রস্তাবিত একটি সুপারিশও। হিসাব তারা রাখে এবং এগুলোকে মাটি চাপা দেয়, কিন্তু এটাই না, আমাদেরকে বৈজ্ঞানিক ভিত্তিতে গবেষণা ভিত্তিক স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করে পোস্টমর্টেম রিপোর্ট সহ এগুলোকে জোরদারকরণ করতে হবে। ফেলের আঘাতে জালে মাছ ধরার জালে আটকা পড়ে যাতে ডলফিন মারা না যায় জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সঠিক কারণ উদ্ঘাটনে মৃত ডলফিনের ল্যাবরেটরি পরীক্ষার পরামর্শ দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
পলিউশনে মারা গেল নাকি সে জালে বেঁধে মারা গেল নাকি অন্য কোনো নেভিগেশন যে জাহাজ এদের সাথে ধাক্কা খেয়ে মারা যায়, তো পরিপূর্ণরূপে ল্যাবরেটরি টেস্ট করলে আমরা এটা বুঝতে পারবো। ডলফিন মারা যাওয়া অব্যাহত থাকলে সমুদ্রের অন্যান্য জলজ প্রাণী হুমকিতে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ।